Friendship is like a golden chain. The links are friends so dear, and like a rare and precious jewel, its treasures more each year. বন্ধুত্ব নিয়ে হেলেন স্টাইনার রাইসের এই কথাগুলো মনে পড়তেই মনে হলো বন্ধুর জন্য হৃদয়ে পড়ে টান, মনে আসে শত স্মৃতির বান। দর্শক শুভেচ্ছা, আমি আয়েশা খান। নতুন পুরাতন যে বন্ধুরা আমাদের সঙ্গে আজকে এই এনটিভির লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে রাতের আড্ডায় জানাই শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে এই রাতের আড্ডায় চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন, কারণ রাতের আড্ডায় কথা হবে মন খুলে উইথ রিয়েল ভাইবস অ্যান্ড আনফিল্টার্ড স্টোরিজ। আর সেই আড্ডায় যুক্ত হতে চাইলে আপনাদেরকে কি করতে হবে? চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল পেজে। কোথাকার অফিসিয়াল পেজ? এনটিভির, অবশ্যই এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখানে দেখবেন এই লাইভটির উপরে ক্যাপশনে একটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ডিরেক্টলি ক্লিক করে আপনারা আমাদের সঙ্গে ডিরেক্ট ভিডিও কলে যুক্ত হতে পারবেন, অথবা একটি জুম অ্যাপ লিঙ্ক ও পাসওয়ার্ড দেওয়া আছে, চাইলে সেটি ব্যবহার করেও আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তাছাড়া আমাদের আজকের তারকা অতিথি যিনি, তাকে যদি আপনি কোনো বার্তা পাঠাতে চান তাহলে সেই পোস্টের নিচের কমেন্ট সেকশনটি আপনাদের জন্য উন্মুক্ত করা আছে, সেখানে চাইলেই আপনারা কমেন্ট করতে পারেন। এই যে বন্ধুত্ব দিয়ে প্রথমে শুরু করলাম কেন? কারণ আজকের রাতের আড্ডায় আমার অতিথি যিনি, তিনি অবশ্যই তিনি একজন তারকা। তার অভিনয় আপনারা দেখেছেন, এবং তাকে শুধুমাত্র অভিনয়ে একটা ক্ষেত্রে আপনারা দেখেননি, তাকে আপনারা দেখেছেন বিজ্ঞাপনে, নাটকে, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, এমনকি ফিল্মেও দেখেছেন। তার কাজের প্রশংসা করেছেন। সে আমার বন্ধু এবং আমি তাকে নিয়ে ভীষণ ভীষণ গর্ববোধ করি। হি ইজ নান আদার দ্যান সাদ সালমি নাওভি। হাই, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা ইন্ট্রো, বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। আই এম অনার্ড। আমার কাছেও ভালো লাগছে, কারণ আমি নিজেও না কখনো এভাবে কোনো শো শুরু করিনি, কোনো বিখ্যাত মানুষের উক্তি দিয়ে আমার কখনো শুরু করা হয়নি, কিন্তু আজকে মনে হলো যে প্রথমবারের মতন আমারও সেই সুযোগটা হয়েছে যে এনটিভির স্টুডিওতে আমার কোনো বন্ধুকে আমি পেয়েছি, এবং এমন একজন বন্ধু যার সাথে 2017 সাল থেকে আমার পরিচয়। উই গ্রু টুগেদার, একদম। এখন আমি বলবো যে এখন তুমি রাইজ করছো, কারণ যেহেতু গত বছর থেকে তুমি কাজ শুরু করলে, আর এখন আমি তোমার গ্রোথটা দেখতে পারছি। সো অনেক বড় একটা জার্নি, সব কিছু নিয়ে আড্ডা হবে। তবে তার আগে শুরুতে কি নিয়ে বলবো? প্রথমে শুরু করতে চাই তোমার বিজ্ঞাপন নিয়ে। সো আমরা দেখেছি তুমি কিন্তু দারুণ দারুণ কিছু বিজ্ঞাপনে কাজ করেছো, বাট অ্যামাং অফ অল মানে কত, এখন 50+ বেশি করেছো তুমি, আই গেস। ইয়া 50-এর বেশি হবে, মানে 2017 থেকে যদি হিসাব করি না তাহলে হ্যাঁ 50-এর বেশি। গ্রেট। আমি সেই বিজ্ঞাপন নিয়ে কথা বলবো, তবে তার আগে একটা কল ধরতে চাই, কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন অতিথি যুক্ত হয়েছে। সো কে আছেন আমাদের সঙ্গে একটু দেখে নিতে চাই। ও ওয়াও, হাই সুইটি। সম্ভবত একটু টেকনিক্যাল একটা ইস্যু হচ্ছে, আমরা ভয়েসটা শুনতে পাচ্ছি না। বাট সারিকা, ইউ আর লুকিং সো প্রিটি। না, এটা আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম হবে। সারিকা, তোমার অডিওটা অন আছে তো? হ্যাঁ, আমার অডিও। এই যে এবার পাচ্ছি, এবার ক্লিয়ারলি তোমাকে আমরা পাচ্ছি। কেমন আছো তুমি? আমি খুবই ভালো আছি, আর আমার দুজন প্রিয় মানুষকে একসাথে দেখে আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে। কেমন যাচ্ছে বলো? তোমার নাওভিকে তুমি যদি আজকে কোনো কিছু বলতে চাও তাহলে এই আড্ডায় বলে ফেলতে পারো। কোনো ক্ষোভ, কোনো অভিমান, প্রতিশোধ কিছু যদি না, থাকে। এরকম কিছুই না। নাভির সাথে আমার বেশ কয়েকটা কাজ হয়েছে এখনো, যেগুলো রিলিজ পাইনি, বাট আমরা আশা করছি খুব সুন এগুলো রিলিজ পাবে। আমি জাস্ট বলতে চাই যে ও খুব শুটিং এর সময় ইমপেশেন্স থাকে সামটাইমস, তো এটা একটু কারেক্ট করলে ভালো হয়। আমার সাথে মাঝে মাঝে একটু লেগে যায়, বাট হচ্ছে এটা কারেক্ট করলে ভালো হয়। আদারওয়াইজ হি ইজ আ ভেরি গুড কো-আর্টিস্ট, মানে অনেক কমফোর্টেবল, অনেক কাজ করে অনেক আরাম হচ্ছে নাভির সাথে। সো এটাই বলতে চাই। ও গ্রেট। এখনো তোমাকে খুব মিস করছি, মনে হচ্ছে এখানে তুমি থাকলেও কত ভালো হতো, কত কিছু জানতে পারতাম। আই উইশ আমরা তিনজন একসাথে, এন্ড অলসো পার্থ। আমাদের তো কিছুদিন আগে দেখা হয়েছে সবার একসাথে। সো আমি আসলে মিস করি তোমাদেরকে, এন্ড হচ্ছে আই হোপ আমাদের একসাথে কোনো একটা কিছু হবে। ও গ্রেট। আমি এটা হলে আমি সব থেকে বেশি খুশি হব। বাট আগের থেকেই তোমাকে এই লাইভে আমি দাওয়াত দিয়ে রাখলাম, প্লিজ রাতের আড্ডার অতিথি হয়ে এসো একদিন। অবশ্যই, যেহেতু তোমার শো মাস্ট আসতে হবে, এন্ড অলসো এনটিভি। আমি এনটিভি
আমার ফার্স্ট কাজ হ্যাঁ। এনটিভিতে গিয়েছে। মা সো বাবা ভাই বোন অনেক ভালো একটা কাজ তোমরা করেছো এনটিভির ফ্যামিলি সাথে। ক্রাইসিস। রাইট রাইট। সো থ্যাংক ইউ সো মাচ সারিকা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আশা করছি একদম শেষ পর্যন্ত থাকবে তুমি। অবশ্যই। ওকে। সারিকা তো অনেক কিছু বললো তোমাকে নিয়ে, এবার তুমি কি বলবা? ও কেমন থাকে সেটে? না, এখন এক একজন আর্টিস্ট আসলে সেটা এক এক রকম থাকে, সো প্রত্যেকের তো আসলে ক্রিয়েটিভ জার্নিটা এক এক না না, ধরনের। সারিকারটাই তুমি বলো না। ও তো বললো যে তুমি একটু ইম্পেশেন্ট থাকো, ওর সাথে মাঝে মাঝে একটু লেগে যাও। বুঝতেই পারছি এটা বন্ধুত্বর জায়গা থেকে। না, বন্ধুত্বের জায়গা থেকে। আর দিন শেষে আসলে সেটে যখন আমরা কাজ করি তখন তো আসলে সবাই সবার ক্যারেক্টার নিয়ে চিন্তা করতে থাকি। রাইট। এখন আমি আমার ক্যারেক্টার নিয়ে ভাবতে থাকি, আরেকজনের ক্যারেক্টার নিয়ে ভাবতে থাকে। সো অনেক সময় যখন থাকে না কিছু জিনিস যে আচ্ছা আয়শা আমি এটা এইভাবে দিব না, না আমি এভাবে দিব না, সো ওরকম একটা জায়গা থাকে, বাট শর্টটা ঠিকঠাক হয়, সো ওইটা বেস্ট পার্ট। চমৎকার। একসাথে কয়টা কাজ করলে তোমরা এখন পর্যন্ত? চারটার মতো চারটা ফিকশনই করেছো। Fiction করা ওকে, আচ্ছা আমরা হচ্ছে কলটা ধরার আগে ছিলাম বিজ্ঞাপনে। সো তুমি 50টারও অধিক বিজ্ঞাপন করেছো, কিন্তু তার মধ্যে একটা বিজ্ঞাপন আমার ভীষণ পছন্দের। গেস করো তো কোনটা? বার্জার পেইন্টস। হাউ ডু ইউ নো? না, ওটা আমাদের সবার আসলে মানে ছোটবেলার একটা মেমোরি বা কোর Right. মেমোরির সাথে কানেক্টেড। আর স্পেশালি বিজ্ঞাপনটা এত সুন্দরভাবে বানানো হয়েছিল যে সবাই আসলে কানেক্ট করতে পেরেছে দেখার পরে। একদমই তাই। এবং যেটা সবসময় দেখি আমরা টিভিসির কিন্তু সিকুয়াল হয় না, হয় না। বাট ভেরি রেয়ার, নাকি একেবারে হয় না, আই ডোন্ট নো। হয়তো হয়েছে বা হয়নি, কিন্তু আমাদের দেশে হ্যাঁ, খুবই রেয়ার। খুবই রেয়ার। বাট 90s-এর একটা জনপ্রিয় টিভিসি, সেটা আবার 2019 সালে যখন করলে, এবং তুমি আর ঐশী নতুনভাবে যুক্ত হলো, সেই প্রিয় আমাদের দুটি মুখ শিমুল ভাইয়া এবং চৈতি আপু, ওনাদের দুজনের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? মানে যাদেরকে তুমি সবসময় টিভিতে দেখে এসেছো, এবং আমরা তো লেট 90s হলো, আমরা কিন্তু 90s-এর প্রভাবটাই আমাদের মধ্যে বেশি। তো সেখান থেকে হাউ ওয়াজ ইউর ফিলিং যে যাদেরকে তুমি দেখতে দেখতে বড় হয়েছো তাদের সাথে আজকে কাজ করছো? না, ফিলিংটা অনেক অদ্ভুত ছিল, কারণ তখন তো আসলে 2019-এ তো তখন আমি অনেক ছোট, তো Right. আমার ক্যারিয়ারেও তখন মাত্র 2-3 বছর বিজ্ঞাপনের। তো যখন আমি জানতে পারি যে আসলে শিমুল ভাই এবং চৈতি আপু হবে, তো শিমুল ভাইয়ের তো কাজ আসলে ছোটবেলা থেকেই দেখা হচ্ছে। চৈতি আপু তো একটা সময় কাজের একটা ব্রেকের পরে ওনার Continue কাজ ওরকম করেন নাই। করেনি, কিন্তু শিমুল ভাই তো এরপরে অনেক কাজ, সিনেমা, এবং আমার অনেক পছন্দের কিছু সিনেমা উনি কাজ করেছেন। তো ওইটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। তারপর ঐশী যখন অ্যাড হলো টিমে, তো অল ওভার অনেক মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। আর যেহেতু টিভিসিটাও আদনান ভাই বানিয়েছিলেন, সো ওই জায়গা থেকে আসলে খুবই কমফোর্টেবল একটা স্পেস থেকে আমরা অ্যাডটা ক্রিয়েট করেছিলাম। রাইট। এই যে নির্মাতা আদনান আল রাজীব, আমাদের সবার প্রিয় আদনান ভাইকে নিয়ে বললে, আমি একটা জিনিস খেয়াল করেছি নভি, এবং মাঝে মাঝে আমি তোমার আর পার্থর প্রতি খুব এনভিয়াসও হয়ে যেতাম যে তোমরা কত সুন্দর করে বড় ভাইদের সান্নিধ্যে আসতে পেরেছো। তাদের একটা এমন একটা আশ্রয় বা ছায়াতলে তোমরা ছিলে যেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে একটা গাইডলাইন পাচ্ছ, একটা পরামর্শ দিচ্ছেন তারা তোমাদেরকে। সো এইটাই যে একজন আদনান ভাইয়ের মতন একজন নির্মাতার কাছ থেকে পাওয়াটা, এটা তোমার জন্য কতটুকু বেনিফিশিয়াল এখন পর্যন্ত বলে তুমি মনে করো? কতটা ব্লেসড তুমি? না, এটা আসলে আমি আমার ফার্স্ট বিজ্ঞাপন যখন আদনান ভাইয়ের সাথে করি তখনই আমি ওটা ফিল করি যে আই এম বসুন্ধরা ভেরি টিস্যু, ব্লেসড, রাইট। যে আমার প্রথম কাজটাই ওনার সাথে হচ্ছে। সো উনি আসলে যেরকম মানুষ, খুবই নরম, একদম ঠান্ডা একটা মানুষ, কিন্তু উনি যেসব কথা বলে বা যেসব আইডিয়াস দেয় ওগুলো আসলে ওই টিপিক্যাল গতানুগতিক আইডিয়া না যে এটা করলে এটা হবে। খুবই সিম্পল কিছু বলবে, যদি তুমি বুঝতে পারো তাহলে ভালো, না বুঝতে পারলে সে হয়তো তার ক্লাসিক একটা হাসি দিয়ে বলবে ওকে, না বুঝতে সমস্যা নেই। সো ওই জায়গা থেকে আমাদের ভালো সাথে লাগে। ভিডিও কলে আরেকজন আছে, আমরা guest, okay, ওয়াও, let's হ্যাঁ see. মানে এটা আমারও আসলে একটা ভালো গেস্টরা থাকলে ভালো, আমাদের কথা কম হবে। না না না, আমি তো চাই তোমার সাথে কথা হোক। কে আছে একটু দেখে নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপু আমি আশুলিয়া সাভার। ওকে, সো বলুন কি বলতে চান আপনি? আপু কেমন আছেন, কি অবস্থা আপনার? আমার অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আজকের অতিথি আমি না, আমাদের অতিথি হচ্ছে সাদ সালমি নাওভি। তার সাথে কি আপনার? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই। আপনার কি কোনো প্রশ্ন আছে? ভাইয়া জি, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হচ্ছে দর্শক হিসেবে আমরা কিভাবে আপনাদের কাজ আরো অর্থবহ সাহায্য করতে পারি সেটা। আমি প্রশ্নটা বুঝিনি, আপনি কি আরেকবার একটু বলবেন? দর্শক হিসেবে আমরা কিভাবে আপনাদের কাজ আরো অর্থবহ করতে সাহায্য করতে পারি। দর্শক হিসেবে আপনাদের কাজ মানে ভালো লাগাতে আমরা কিভাবে সাহায্য করতে পারেন আপনারা? জি জি, এটাই ভাই। আচ্ছা,
মানে যতটুকু আমি বুঝেছি আমি সেখান থেকে যদি বলি যে দর্শক হিসেবে মানে তোমার কাছে তারা পছন্দ করবে, এটার জন্য সেই ভালো লাগাটাও তৈরি করতে তুমি কি করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা অ্যান্সারটা নিয়ে নিচ্ছি নাওভিদ থেকে। জি। সো দিন শেষে আসলে আমরা তো কাজ করছি দর্শকের জন্য। সো এখন আমাদের কাজের জায়গা থেকে যতটুক ভালো বা যতটুক চেষ্টা আমরা করতে পারি ওই চেষ্টাটাই আসলে করি, কারণ আমরা তো কাজ করার সময় জানি না আসলে কাজটা কতজন দর্শকের কাছে পৌঁছাবে। অনেক সময় অনেক কাজ করলে মনে হয় যে এটা কেউ দেখবে না, আবার অনেক সময় মনে হয় যে অনেকেই দেখে ফেলছে। তো ওই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে আমরা আসলে চেষ্টাটা করতে পারি, হার্ড ওয়ার্কটা করতে পারি, আর ওই হার্ড ওয়ার্কটা অ্যাকচুয়ালি স্ক্রিনে আমার কাছে মনে হয় বোঝা যায় এবং ওইটা হয়তো দর্শক কানেক্ট করতে পারে, তখনই হয়তো দর্শক একটা কাজের সাথে কানেক্টেড ফিল করে। রাইট। সো এরকম যদি একটা কানেকশনের কথা বলি, তাহলে আমি বলবো যে তোমার রিসেন্ট রিলিজ যে সিনেমাটা গেল ঈদে, তাণ্ডব, প্রথমবারের মতন তোমার ফিল্মে ডেবিউ হলো। অনেক বড় বড় তারকা, নির্মাতাও ভীষণ বড় বাজেটের, একটু বেশি বড় বড় তারকারা সবাই। হ্যাঁ, তো প্রথমবার কি, আমি জানি যেহেতু তোমার এক্সপিরিয়েন্স হয়েছে, তুমি তো আর হুট করে এসে সিনেমাতে জয়েন করেছো, ব্যাপারটা এমন না। তুমি টিভিসি করেছো, সেখান থেকে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, তারপর মানে ধাপে ধাপে এগিয়েছো। তারপর কি ভয় কাজ করেছিল প্রথম যেদিন তাণ্ডবের সেটে দাঁড়াও, শ্রীলঙ্কার সেটে, তখন? শুটিংটা ঢাকা ফার্স্টে হয়েছিল। সো হ্যাঁ, তখন একটা এক্সাইটমেন্ট তো থাকেই যে আসলে সিনেমার শুটিংটা কিরকম হয়, বা যাদের সাথে কাজ করছি বা তাদের সিনেমার শুটিংটা কিরকম। মানে সিনেমার শুটিং এক ধরনের হয় জানি, কিন্তু আসলে রায়হান রাফি ভাইয়ের সিনেমা, শাকিব খানের সিনেমা কিরকম হবে, সেটের এনভায়রনমেন্টটা, জয়া আহসান আছে, সো ওই এক্সাইটমেন্ট আসলে ছিল। বাট সকালবেলা সেটে যাওয়ার পর যেটা হয় আসলে টিমের সাথে ইউ ব্লেন্ড ইন, তো এরপর আসলে ওরকম আর ওই ইয়াটা ছিল না। বাট ভয় বা নার্ভাসনেসের থেকে বেশি ছিল আসলে এক্সাইটমেন্টটা, যে এইটা একটা বড় কিছু হতে যাচ্ছে, সবাই এটা নিয়ে কথা বলছে, অ্যান্ড আই এম এ পার্ট অফ ইট। ওই এক্সাইটমেন্টটা আমাকে অনেক বেশি আসলে একটা ড্রাইভ দিয়েছে। ওয়াও। সো মেগাস্টার সাকিব খান, তার ক্যারিয়ার যদি আমি বলি, তার ক্যারিয়ারের বয়স হচ্ছে 26 বছর, মানে অলমোস্ট আওয়ার অ্যাকচুয়াল এজ। সো এরকম একটা মানুষের সাথে যখন তুমি, মানে এরকম একটা মানুষকে একদম জন্মের পর থেকে তুমি দেখতে দেখতে বড় হয়েছো, এবং হঠাৎ করে অল অফ এ সাডেন তাকে সামনে দেখছো এবং সেটে ইউ আর ইন ইউর ক্যারেক্টার, হি ইজ ইন হিজ ক্যারেক্টার, তখন ফিলিংসটা কেমন ছিল? এটা ক্রেজি একটা ফিলিং। মানে আমি প্রথম দিন সেটে যখন যাই, ওই দিন আমার শুট ছিল না, সো আমি শুটিং দেখতে যাই শ্রীলঙ্কাতে, যে আচ্ছা আমি যাই গিয়ে দেখি কি হচ্ছে। সো ওনাকে দেখার পর আসলে যে বিষয়টা আসলে থাকে, যে এত বছর কাজ করার কারণে ওনার ভিতরে উনি যে স্কিলগুলো উনি ডেভেলপ করেছে, এগুলো আসলে ফিল করা যায়, মানে ওই এনার্জিটা, ওই অরাটা। সো শাকিব খানের আসলে অরাটা আমরা সবাই সেটে ফিল করেছিলাম। ইভেন যখন ভাই সেটে ঢুকছিল এবং বের হচ্ছিল, তখন আসলে একটা আছে না, একটা অরা ফিল করা যাচ্ছে, উপস্থিতিটা জানান দেয়া যায়, সেটা বোঝা যাচ্ছিল। তো এটা নিয়ে আমরা সবাই কথা বলছিলাম যে শাকিব ভাই যখন সেটে আসে তখন এক ধরনের একটা এনভায়রনমেন্ট থাকে, উনি যখন শটটা দিয়ে ওনার ভ্যানে চলে যায় তখন আবার সবাই, সো ওইটা অনেক মজার একটা ইয়ে ছিল। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট আমাদের দুই বাংলার জনপ্রিয় ভীষণ কি বলবো, মানে ওনার ব্যাপারে কোনো বিশেষণ বলতে গেলে আমার কাছে মনে হয় যে কম পড়ে যায়। ছোট ছোট তিনটা বিশেষণ তাহলে বলি। দুই বাংলার জনপ্রিয়, আমাদের দেশের, আমাদের সবার প্রিয় এবং মেধাবী পরিশ্রমী, চারটা বললাম, মেধাবী পরিশ্রমী অভিনেত্রী জয়া আহসান আপু, এভারগ্রিন। ও হ্যাঁ, রাইট, এভারগ্রিন তো অবশ্যই। এরকম একটা মানুষের সাথে যখন তুমি কাজ করার সুযোগ পেলে, তখন আমরা তো আসলে অভিনেত্রী জয়া আহসানকে সবাই চিনি, কম বেশি নিজেদের একটা দৃষ্টিভঙ্গির থেকে চিনি, কিন্তু অ্যাজ আ পার্সন, ব্যক্তি জয়া আহসানকে কেমন লেগেছে তোমার কাছে? আমার কাছে মনে হচ্ছে যে আমার কাজ করা ওয়ান অফ দ্য সুইটেস্ট কো আর্টিস্ট। সেটে তো আমরা কো আর্টিস্ট, সেটে তো আসলে যখন আমি গেলাম, সো উনি আসলে ওই কমফর্টনেসটা আমাকে আসলে দিয়েছেন, যে আমার একটা মুহূর্তের জন্য মনে হয় না যে উনি জয়া আহসান আমার পাশে বসে আছে বা আমরা অ্যাক্টিং করছি, মানে ওই স্পেসটা উনি ক্রিয়েট করে দিয়েছে। তো আই থিঙ্ক এইটাই আসলে ওনাকে আসলে এত বড় আজকে বানিয়েছে আমি মনে করি, যে এই বিষয়টা, এই সফটনেসটা বা এই কাইন্ডনেসটা, যে একটা নতুন একটা ছেলে বা এক বয়সের ছোট একজনকে কিভাবে আসলে গাইড করতে হবে কিছু না বলে, সো ওই জিনিসটা আসলে ওনাকে দেখে শিখেছি। এবং অনেক ফ্রেন্ডলি একটা মানুষ, অনেক সুইট একটা মানুষ, মানে উনি যে এত বড় একটা সুপারস্টার এইটা আসলে সেটে আমি ফিল করিনি। ওকে ওকে। সো এবার যদি একটু, এতক্ষণ তো আসলে কাজের আলাপগুলা দিলাম, এটার বাইরে যদি একটু শুনতে চাই, দেখো তুমি অনেক কাজ করো, তুমি, আমরা সবাই অনেক কাজ করি, কিন্তু সব থেকে মানে হার্শ ট্রুথ যেটা, আমাদের এই কাজের প্রশংসাগুলো না আমরা আমাদের কাছের মানুষদের থেকে পাই না। তোমার এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে, একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে,
তোমাকে যে মানুষগুলার অ্যাপ্রিসিয়েট তুমি এক্সপেক্ট করছো যে হ্যাঁ তারা তো আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, কারণ এই ইন্ডাস্ট্রিরই তারা অ্যাপ্রিসিয়েশনটা করে না, দেখা যায় মোস্টলি করেন না, হয়তো বা ইনবক্সও তারা জানান না বা হঠাৎ করে দেখা হলেও জানাচ্ছে না। এই বিষয়টাকে ব্যক্তি সাদসালমি নাওভি কিভাবে দেখেন? আমি আসলে এটা নিয়ে মানে খুব একটা বদার্ড না। Okay. মানে আমার কথা হচ্ছে যদি ভালো লাগে বলবে, যদি ভালো লাগে না বললেও কোনো সমস্যা নেই, যদি খারাপ লাগে যদি বলে, মানে আমার কথা হচ্ছে আমি তো আসলে আমার কাজটাই করছি, তো যদি তার ভালো লাগে, তার যদি মনে হয় যে আমার নাওভিকে বলা উচিত যে ইউ ডিড গুড, ভালো কথা, যদি বলে না নাওভি ইউ ডিড ভেরি ব্যাড, ওইটাও ভালো কথা, কিছু না বললেও কোনো সমস্যা নেই। আমি আসলে নিজের কাজটা নিয়ে থাকতে চাই, কেউ ভালো বললে ভালো, খারাপ বললেও ভালো, সমস্যা নেই। ওকে, দর্শকের কমেন্টস কি পড়া হয় কখনো? হ্যাঁ, এটা আমার অনেক ফেভারিট একটা না, কাজ। এটা যেমন আমার একটা বদ অভ্যাস যে আমি যেই কাজই করি না কেন, ওয়েদার ইটস মাই হোস্টিং অর মাই অ্যাক্টিং, আমি কমেন্ট সেকশন খুব ঘাটাঘাটি আমার করি। খুব ভালো লাগে, আমি তোমাদের কমেন্ট সেকশনে মাঝে মাঝে ঘাটাঘাটি করি। ওইটা আমি আমার মানে যারা কাছে তাদেরটা আমি একটু ঘাটাঘাটি মানে করতাম, দেখি কি বলে। হ্যাঁ, মানে এটা বোঝা যায়, একটা মানুষের পার্সপেক্টিভটা বোঝা যায়, Definitely. আর কাজেরও একটা মানে দর্শকের রুচির টেস্টটাও পাওয়া যায়। সো এই রেসপন্সগুলো তোমাকে আসলে কতটা ভাবায়? পজিটিভ রেসপন্সগুলো ভাবায়, নেগেটিভ রেসপন্সগুলো আমি আসলে চিন্তা করি যে আসলে ও কোন স্পেস থেকে আসলে বলছে। এখন ও যদি জেনে বলে তাহলে আমি ওটা নিয়ে কাজ করব, ও যদি না জেনে বলে তাহলে ওটা নিয়ে আসলে আমার কাজ করার কিছু নেই। কিন্তু এরকম পজিটিভ মেসেজ বা নেগেটিভ মেসেজ যেটা বললাম আসলে কোনোটাই আমাকে এফেক্ট করে না। রাইট, এটা খুবই ভালো একটা দিক আমি বলবো, কারণ অনেককেই বলতে শুনি যে শিল্পীরা হচ্ছে কি একটু সেনসিটিভ হয় একদম। সো কিছুটা বললে দেখা যায় যে আমরা খুব এটা মনে নিয়ে নেই, খুব ভাবতে থাকি বারবার, যে রিপিটেটিভলি ভাবতে থাকি যে এটা আমাকে কেন বললো, আমি তো এটা না ওটা না। সো হ্যাঁ, এটা আসলে খুব ভালো একটা দিক যে পিক হোয়াট মেক্স ইউ ফিল গুড, এটা অনেক ভালো একটা দিক বলেছো তুমি। ভীষণ জানতে ইচ্ছা করছে যে কখনো কি তোমার মনে হয়েছে নভি যে তুমি তো খুব ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছো, ভালো একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তোমার, বাট কখনো কি মনে হয়েছে যে না আমি এটাকে মানে মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে আমি প্যাশন হিসেবে রাখবো, এটাকে প্রফেশন হিসেবে কখনোই নিতে চাই না, এরকম ফিল কি কখনো হয়েছিল বা হয় এখনো? না, যখন আসলে আমি ফিক্স করলাম যে আমি এটাই করবো, এরপরে আসলে ওরকম চিন্তা আর আসেনি যে এটাও করবো ওইটাও করবো। আমি আসলে দুই নৌকায় পা দেওয়াতে বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে আমি একটা কাজই করবো, একদম প্রপারলি করবো, উইথ 100% ডেডিকেশন অ্যান্ড এফোর্ট, এবং ওইটা থেকে ভালো কিছু আসবে, এটা আমি বিশ্বাস করি। একটা জিনিসে অনেক দিন লেগে থাকলে বা চেষ্টা করতে থাকলে ওইটা থেকে আউটকাম আসবে, এটা লাইক সায়েন্স। এই যে ভালো কথা বললে, অনেকেই আমরা ক্যারেক্টারাইজ করে ফেলি যে কাজটা ভালো না, বা এটা ভালো না, এটা খারাপ, এই স্ক্রিপ্টটা খারাপ, এই গল্পটা খারাপ, একটা মানে ভালো খারাপ একটা সংজ্ঞাই তো আমরা করে ফেলি। তো তোমার কাছে আর্ট ফর্মটা কি, মানে এটা কি আসলে কোনো ভালো খারাপ আছে? আমার কাছে আর্ট ফর্ম ইটস এ ভেরি সাবজেক্টিভ থিং, এটা খুবই আপেক্ষিক। মানে আর্ট আসলে আমার একটা জিনিস ভালো লাগতেই পারে, তোমার এটা ভালো নাই লাগতে পারে, রাইট। সো এটার আসলে কোনো মানদণ্ড নাই যে এটা ভালো এটা খারাপ, কাজ ভালো খারাপ যদি হয়ে থাকে তাহলে তো সব অডিয়েন্সটাই তো সবকিছু দেখছে। সো কোনটা খারাপ কোনটা ভালো ওইটা আসলে মানুষ বলতে পারে, কিন্তু এটার কোনো মানদণ্ড কি আসলেই এক্সিস্ট করে? এখান থেকে আমার এসআরকের একটা ইন্টারভিউয়ের কথা মনে পড়ে গেল। তুমি নিজেও বোধহয় ইন্টারভিউটা দেখেছো বেশ কয়েকবার, যে ওখানে উনি বলছিলেন কোনো একটা সিনেমার কোনো একটা সিন নিয়ে উনি খুবই মানে এক্সাইটেড ছিলেন, কারণ ডিউরিং দ্য শুট উনি ওটার প্রতি প্রচুর শ্রম দিয়েছেন, বাট হলে বসে উনি খেয়াল করলেন যে ওটা নিয়ে কারো কোনো এক্সাইটমেন্ট নাই, যে যার মতন পপকর্ন খাচ্ছে, কফি খাচ্ছে। তো উনি এরপর থেকে কখনো নিজের কাছে আর দেখতে পারেন না, বিকজ অফ ওনার কাছে এটা তখন খারাপ লাগা শুরু করলো যে কাজটার প্রতি আমি মানে যে সিনটা নিয়ে আমি এত এক্সাইটেড, সেই সিনটা নিয়ে মানুষের কিছু না, যে সিনটা আমি এভাবেই করে ফেললাম সেটা নিয়ে মানুষ অনেক মানে হুইসেল বাজাচ্ছে, এটা করছে, আলোচনা করছে। সো অ্যাজ অ্যান অডিয়েন্স অ্যান্ড অ্যাজ আ পারফর্মার, এই বিষয়টা যখন তুমি ফিল করো, ফেস করো, তখন তোমার কাছে কেমন লাগে? তুমি এটাকে তখন কিভাবে দেখো? না, আমার কাছে মনে হয় যে মানুষ আসলে আমার কোন জিনিসটা পছন্দ করবে এটা তাদের ব্যক্তিগত বিষয়। যেটা তুমি বললা যে একটা সিন করতে হয়তো অনেক কষ্ট হলো, তুমি অনেক এফোর্ট দিলা এবং তুমি জানো সিনটা অনেক ভালো হয়েছে, কিন্তু দর্শক তোমার খুব সিম্পল যে একটা অন্য একটা হাসির জন্য একটা ডায়লগের জন্য হয়তো পুরো জিনিসটা ফোকাস ওইদিকে শিফট হয়ে যায়। সো এটা তাদের বিষয়, আমরা তো আসলে কাজটাই করতেছি। সো ওই জায়গা থেকে আসলে ওরকম কষ্টও লাগে না, খারাপও লাগে না, মনে হয় যে আচ্ছা ঠিক আছে কিছু একটা দেখে তো তাদের ভালো লাগছে। ওকে, খুবই পজিটিভ ওয়েতে নিয়েছো তুমি। এবার যদি এবার কোনো কোয়েশ্চেনে যাওয়ার আগে একটু ছোট করে খালি জানতে চাই যে তোমার ছোট ভাই রাইফি, সে নিজেও ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এবং রাইফিকে খুব ভালো একটা বিজ্ঞাপন আমি যদি বলি দেখার মতন, এবং যাওয়া আসার পথে আমি ওর ছবি দেখি বিকাশের
অ্যাপারেটিভ বিজ্ঞাপন। সো বড় ভাই হিসেবে প্লাস তুমি যেহেতু ওর থেকে বেশি এক্সপিরিয়েন্সড, সেই জায়গা থেকে ওকে তুমি মোস্টলি কি কি অ্যাডভাইস দিয়ে থাকো? আমরা এগুলো নিয়ে কোনো কথাই বলি না। ও রিয়েলি? হ্যাঁ, মানে ওর ক্যারিয়ার নিয়ে কোনো কথা বলি না, মোস্টলি আমারটা নিয়ে কথা বলা হয়। বিকজ ও Okay. এটা নিয়ে এত বেশি এখন পর্যন্ত সিরিয়াস না, পর্যন্ত হয়তো serious সামনে হবে, বিকজ ওর বয়সে আমিও এত সিরিয়াস ছিলাম না এটা নিয়ে, আমি জাস্ট করছিলাম। ওকে, So, ওর সাথে আমার কথা হলো আসলে আমার কাজ নিয়ে বেশি কথা হয়, ওরটা নিয়ে এত কথা হয় না। যাক, আমরা ইন্ডাস্ট্রিতে তার মানে নেপো কিড না পেলেও নেপো ব্রাদার পেতে নেপো যাচ্ছি। brother ও পেতে লাভ ইউ রাইভি। আমাদের সাথে আরেকজন ভিডিও কলে যুক্ত Okay. হয়েছেন, একটু দেখে নিই কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, ভীষণ ভালো আছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হচ্ছে আপনার ঢাকা বসুন্ধরা থেকে বলতেছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ তানিম। ওকে, মোহাম্মদ তানিম, বসুন্ধরা এলাকা থেকে বলছেন, বলুন কি বলবেন। বেসিক্যালি আমি হচ্ছে নাওবি ভাইয়ের হচ্ছে কাজ দেখা হয়, সো ওনার কাজগুলো হচ্ছে ভালো লাগে। রিসেন্টলি ওনার লাস্ট তাণ্ডবের হচ্ছে কাজ দেখা হয়েছে। সো আমার একটা কোয়েশ্চেন ওনার কাছে আছে, সেটা হচ্ছে নাওবি ভাই, আপনি তো হচ্ছে আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টরের সাথে কাজ করার সুযোগ পাইছেন, আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে। সো আপনার ফিলিংটা যদি একটু শেয়ার করতেন। সেটা ইতিমধ্যে ও শেয়ার করে ফেলেছে, আবার করছি। তারপরও হ্যাঁ একটু নিয়ে নিই অ্যান্সারটা। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কোয়েশ্চেন। ওকে, সো ওই তো যেটা বললাম, আসলে ওনার সাথে কাজ করাটাই তো একটা বড় একটা এক্সপিরিয়েন্স, ওইটাই তো আমার লাইফে সবসময় থাকবে। এবং আমি আরো অনেক ইন্টারভিউ বলেছি এবং সামনেও বলবো যে ওনার সাথে আসলে কাজ করাটা, ওনাকে দেখাটা, ওইটাই আমার কাছে একটা পুরো জার্নি ছিল। মানে সারাদিন যে উনি শ্যুট করছিল অ্যাকশন সিকোয়েন্সগুলো, আমি বসে বসে খালি দেখছিলাম যে কি করছে বা ওনার মুডটা কি থাকে বা কি থাকে। সো অনেক কিছু শিখেছি। সামনে যদি ওনার সাথে আবার কাজ করার সুযোগ থাকে, আবার অনেক কিছু শিখতে পারবো। অবশ্যই আমরাও চাই এবং সেটা যেন আরো বড় পরিসরে হয়, সেটাই চাই। ওয়েল, এবার একটু আসতে চাই তোমার ওয়েব ফিল্মের প্রসঙ্গে। আচ্ছা, ওয়েব ফিল্মে আসার আগে একটু ওয়েব সিরিজ নিয়ে করি। ফার্স্টে তোমাকে আমরা দেখেছিলাম বিএনজিতে, যেখানে আমাদের আরো অনেক বন্ধু ছিল, পার্থ, শান, সাদমান, সাবোজি, তারপর রোদসী, আরও কয়েকজন ছিল, রাইট? আমার বাকি দুজনের নাম এই মুহূর্তে মনে আসছে না, আমাকে মাফ করে দিও তোমরা। ওকে, সো এটার পর হচ্ছে গিয়ে তুমি করলে কারাগার পার্ট 2। সো কারাগার পার্ট 2 নিয়ে না আমার সবসময় এক ধরনের একটা কিউরিয়াসিটি জাগে, কারণ তুমি সেখানে ছিলে শতাব্দীদার ছোটোবেলার চরিত্রে। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে শতাব্দীদাকে আমি যেভাবে ক্যারেক্টারটাতে দাঁড়াতে দেখছি, কথা বলতে দেখছি, তুমি ঠিক সেইভাবেই দিব্যর সাথে প্লে করে যাচ্ছিলে, কারণ দিব্য প্লে করছিল চঞ্চল চৌধুরীর ছোটোবেলার চরিত্রটা। সো কোন পার্টটা আসলে আগে শ্যুট হয়, তোমাদেরটা নাকি শতাব্দীদারেরটা? আমাদের পার্ট অ্যাকচুয়ালি পুরো শুটিংটা একসাথে হয়েছিল, পার্ট 1 পার্ট 2। সো আসলে কোনটা আগে পরে হয়েছে সেটা আমি জানি না। তাহলে তুমি ওনাকে কিভাবে রিড করলে? মানে আমার এখনো মনে আছে যে শতাব্দীটা যেভাবে হাতটা পেছনে রেখে হাঁটেন, একটু সামনের দিকে ঝুঁকে হাঁটছিলেন, তুমিও তোমার মানে ছোটবেলার পার্টটাতে তুমিও ঠিক সেম জিনিসটাই পোর্ট্রে করছিলে। আই থিঙ্ক এখানে ডিরেক্টর অনেক বড় একটা পার্ট ছিল। আই থিঙ্ক শাওকি ভাই হয়তো জানতো যে এই ক্যারেক্টারটাকে উনি কিভাবে দেখছে। সো এই জন্য যখন হয়তো আমার পার্টে শুটিং করছিল, উনি ওই জায়গাগুলোতেই ফোকাস করছিল, যেটা হয়তো আমি বুঝছিলাম না যে হয়তো এটা শতাব্দীদা করবে এই জিনিসগুলো। সো হয়তো এই কারণে ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ থাকে, ওই জায়গা থেকে হয়তো জিনিসটা উনি খুব প্রপারলি ম্যাচ করতে পেরেছিল। তো ক্রেডিট গোস টু আসলে শাওকি ভাই। ওয়াও, দ্যাটস রিয়েলি নাইস। আমরা এবার কিছু দর্শকদের কমেন্টস পড়ে নিই। আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেক দর্শকরা এবং তারা আমাদেরকে কমেন্টস পাঠিয়েছেন, একটু পড়ে নিচ্ছি। আজাদি হোসেন লিখেছেন, নাও ওয়াচিং দ্য লাইভ আড্ডা শো রাতের আড্ডা। Today's invited guest is actor Saad Salmi Naovi. Best wishes to him. Okay, thank you so much. মিরাজ লিখেছেন, তাণ্ডব সিনেমায় সাদ নাওভি ভাইয়ার স্ক্রিন টাইম কম ছিল, রাইট, কিন্তু অভিনয় খুবই ভালো ছিল। সামনে আরও সিনেমায় অংশগ্রহণের জন্য শুভকামনা রইল সাদ ভাইয়ার। থ্যাংক ইউ। ওকে, লনি লিখেছেন, ভাই আর ইউ ফুড লাভার? প্লিজ টেল আস অ্যাবাউট ইউর ফেভারিট কুইজন। ওকে, হ্যাঁ আমি ডেফিনেটলি ফুড লাভার এবং ওরকম কোনো ফিক্স কুইজিন নাই আমার, বাট হ্যাঁ বাংলা খাবার কমফর্ট জোন। বাংলা খাবার, তাহলে এক কাজ করতে পারেন আপনি, লনি ভাই, আপনি হচ্ছে গিয়ে বাংলা খাবার পাঠিয়ে দিতে পারেন, আমি আর নাওভি ভাগাভাগি করে এনটিভি স্টুডিও। হ্যাঁ, রাইট। সাইদুল ইসলাম লিখেছেন, চিরকাল তুমি যে আমার নাটকে সাদ ভাইয়ার ডায়লগ ডেলিভারি দেখে ফ্যান হয়ে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। চিরদিন তুমি যে আমার, তোমার ছিল। ওকে, রাইট,
ওকে, সো অনেক আড্ডা আমরা দিব। সো কথা তো অনেক কিছু নিয়ে হলো, তবে এবারে কথা বলতে চাই একটু লিটল মিস ক্যাওস নিয়ে, যেটা আসলে গত বছরে তোমার ক্যারিয়ার বা অ্যাক্টিং জার্নিটার মোড়টা একটু ঘুরিয়ে দিয়েছে বলতেই হয়। এবং আজকে সকালেই দেখছিলাম মেয়ের প্রথম আলো পুরস্কারে নবাগত শিল্পী হিসেবে এখনও তুমি নমিনেটেড আছো। সো হাউস দ্য ফিলিং, প্রথমবারের মতো নমিনেশন? অদ্ভুত অদ্ভুত একটা ফিলিং, মানে এটা না পাওয়ার আগে তো আসলে বুঝিনি জিনিসটা কি। তো সবসময় দেখতাম যে নমিনেশন, তো এখন নিজে পাওয়ার পর আসলে বুঝলাম আচ্ছা এরকম ফিল হয়। সো ইটস ভেরি বিউটিফুল ফিলিং। আমি অনেক গ্রেটফুল যে তারা আসলে মনে করেছে যে আমার কাজটা ঠিকঠাক হয়েছে। ওকে, লিটল মিস ক্যাওসের প্রমোশনে আমি দেখছিলাম তোমার কো আর্টিস্ট সাদনিমা বিনতে নোমান, সে ভীষণ নাচানাচি করছিল। তোমাকে দেখি নাই, কেন নাচ টাচ কি এখনো ভয় পাও? হ্যাঁ, কেন? কাছে আসার গল্প করার পরেও নাচ টাচ কেন ভয় পাও? এই যে করে ফেলছি তার কত। এটা ভালো ছিল। আর আচ্ছা, এই যে মাহমুদা সুলতানা রিমা আপুর সাথে যেহেতু আমারও কাজ করা হয়েছে, সো আপুকে না সেটা আমি সবসময় দেখি সে অদ্ভুত এক ধরনের প্যানিকের মধ্যে থাকে, অস্থিরতা, এটা হবে কিনা ওইটা হবে কিনা, হচ্ছে কিনা ঠিকঠাকভাবে। সো ডিউরিং দ্য শ্যুট অর বিফোর দ্য শ্যুট যখন তোমরা স্ক্রিপ্ট পড়ছিলে, রিহার্সাল করছিলে, তখন কি একবারও মনে হয়েছিল বা আপুকে বলেছিল যে লিটল মিস ক্যাওসে কাজ করার পর কিছু একটা তুমি অ্যাচিভ করতে পারো লাইফে, বা তুমি কি ফিল করছিলে এরকম কিছু যে কিছু একটা চেঞ্জ হতে যাচ্ছে তোমার ক্যারিয়ারে অর হ্যাঁ, মানে অ্যাক্টিংয়ে? ওটা তো মনে হচ্ছিল, কাজ ওই কাজটার তো আসলে ইয়াটা অনেক বড় ছিল, ভলিউমটা অনেক বড় ছিল এবং অনেক অনেক বড় একটা টিম যুক্ত ছিল এটাতে। এবং স্পেশালি রিমা আপু যে টাইপের কাজ করে, স্পেশালি তোমার এবং পার্থর কাজটা Next দেখে আমি door রিমা neighbor. আপুকে টেক্সট দিয়েছিলাম, Right. আমার এখনো মনে আছে Oh, wow. যে আপু এরকম এরকম আমি দেখছি, খুব ভালো লাগছে, and প্লিজ আপু hope- কাস্ট আস টুগেদার। হ্যাঁ প্লিজ, হোপ টু ওয়ার্ক উইথ ইউ সুন। সো যেদিন রিমা আপুকে ফার্স্ট ফোন দেয় ওই দিন আমি বুঝছি যে ইয়েস, আই থিঙ্ক দিস ইজ দ্য মোমেন্ট। জাস্ট ওনার ফোন পেয়ে আমি বুঝছি, বিকজ র্যান্ডমলি যেহেতু ফোন দিয়েছে তার মানে কিছু একটা, তো মানে গুড মর্নিং বলার জন্য তোর ফোন দেয়। ডেফিনেটলি। সো এরপর বলে, তো বলার পর ব্রিফ করে, সো ব্রিফ করার পরে হচ্ছে ওনার সাথে দেখা করি, তারপর আস্তে আস্তে কয়েকদিন পরে আমি জানতে পারি যে করছি। তো অনেক বড় একটা জার্নি ছিল, মোটামুটি প্রায় 1.5-2 মাসের একটা প্রসেস ছিল। সো অনেক কিছু শিখেছি, অনেক মজা হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে। সো অল ওভার অনেক মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। ওকে, সো এই যে বললে 1.5-2 মাসের জার্নি, কিন্তু প্রত্যেকটা কাজ করতে গিয়ে নভি আমরা কিন্তু এই জার্নিটার করার সুযোগ পাই না আসলে। কিন্তু যখন আমরা শুরুর দিকে কাজ করা শুরু করি, তুমি আমি বা আমরা টিভিসি ইন্ডাস্ট্রিতে থেকে যারা বের হয়েছি, প্রত্যেকের স্বপ্নটা আমি দেখলাম মোটামুটি না একরকমই থাকে শুরুর দিকে, যে আমরা ধরে ধরে কাজ করতে চাই, গদ বাঁধা কাজ করতে চাই না। তারপর ব্যাপারটা আসলে চেঞ্জ হয় বা চেঞ্জ করতে হয় আমাদেরকে, এবং সেটা ডেফিনেটলি ফর আওয়ার ওন বেনিফিট। সো এই যে টিভিসির থেকে তুমি যখন ঠিক করলে যে তুমি এখন থেকে নাটক করতে চাও, রেগুলার হতে চাও, তখন কি নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য কোনো প্রস্তুতি নিতে হয়েছিল? আই থিঙ্ক পুরোটাই নতুনভাবে নেওয়া হয়েছে, কারণ বিজ্ঞাপনে আমরা আসলে 20 সেকেন্ড 30 সেকেন্ড আসলে এক্সপ্রেশন নিয়ে খেলছি, এবং একই শট আমরা বারবার একই শট বারবার দেওয়া থেকে আমার কাছে মনে হয় অনেক টাইট। তো আসলে একটা হাসি, একটা লুক, দ্যাটস ইট, ওইটা অনেক প্রপারলি। সো বিজ্ঞাপন থেকে ওই জিনিসগুলো শেখা হয়েছে যে একদম প্রিসাইসলি কোনো জিনিস কি করতে হয়। কিন্তু আসলে ফিকশন বা লঙ্গার নারেশনে তো অনেকক্ষণ ধরে অ্যাক্টিং করতে হবে, করতে থাকতে হবে, ক্যারেক্টারটা ধরে থাকতে হবে। সো ওই ট্রেনিংগুলো আসলে দরকার ছিল। সো কাজ করতে করতে স্পেশালি বিএনজি বা কারাগার, এই দুইটা অনেক বড় একটা হেল্প ছিল আমার ক্যারিয়ারে। কাজ দুইটা কাজ করতে গিয়ে আমি দুই ধরনের এক্সপিরিয়েন্স পেয়েছি, মানে দুই ধরনের ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু ইন এ ডিফারেন্ট ওয়ে। যে বিএনজি করতে গিয়ে আমি এক ধরনের এক্সপিরিয়েন্স, যে ওই টিমের সাথে একটা নতুন, আমরা সবাই একই বয়সী, সো ওইটা একটা মজার ছিল। কারাগারে কমপ্লিটলি অপোজিট, সবাই সিনিয়র আর্টিস্ট, টিমটাও আরো সিরিয়াস, সব কিছু মিলে মানে ওইটা আমার কাছে অনেক মজার একটা বিষয় ছিল। সো দুইটা জায়গা থেকেই আসলে অনেক কিছু শিখেছি। তো ওই শিক্ষা থেকে আসলে ভাঙা গড়া মিলিয়ে এখন যা করছি, ঠিকঠাক বা ভুলভাল করছি, যাই করছি। বাট আমি যদি আমাদের দেশের দিকে তাকাই, আনফর্চুনেটলি আমাদের এখানে অনেক অ্যাক্টিং ইনস্টিটিউশন বা থিয়েটার আছে, কিন্তু আমরা আসলে পড়াশোনা নিয়েও পুরোটা সময় এতটা বিজি থাকি যে আমরা টাইম পাই না আমাদের জন্য ওটা করার, বা ওই সুযোগটাও হয়তো বা সব ক্ষেত্রে আমরা পাই না আসলে, ইচ্ছা থাকলেও হয়তো বা হয়ে ওঠে না। তারপর কিন্তু নিজেকে আমাদের প্রতিনিয়ত সেলফ গ্রুমিং করতে হচ্ছে। তো নাভিও নিশ্চয়ই নিজেকে সেলফ গ্রুমিং করছে, সেক্ষেত্রে নাভি কি ফলো করে? তোমার রুলসটা কি অভিনয়ের? আমার অভিনয় আসলে ওরকম কোনো ফিক্স আসলে গ্রামার নাই যে আমি সব যখনই স্ক্রিপ্ট পাবো বা ক্যারেক্টার পাবো আমি এই ফরম্যাটে ফেলে দেবো। যেই গল্প পাবো, যে ক্যারেক্টারটা পাবো, ওই ক্যারেক্টারটা আসলে কীরকম হতে পারে, আমার জীবনে দেখা কোনো ক্যারেক্টারের সাথে মিলে কিনা, বা অনেকগুলো ক্যারেক্টার মিলে যদি ওটা হতে পারে, সো ওইভাবে আসলে প্রিপারেশনটা নিই।
যে এইটাকে আসলে আমি এই ক্যারেক্টারটাকে আমি আসলে কিভাবে ট্রিট করব যাতে স্ক্রিনে যখন দর্শক দেখবে তখন দর্শক ফিল করবে যে না সত্যি এরকমই ও। সো ওইটা আসলে চেষ্টা থাকে, কিন্তু আসলে ওরকম কোনো ফিক্সড ফরম্যাট বা টেকনিক আমি ফলো করি না। ওই টেকনিকগুলো আসলে সব সেটে হঠাৎ করে মাথায় আসে যে আচ্ছা এই সিনটা এভাবে করি, সো তখন করি, তখন হয়ে যায়। অনেক সময় ডিরেক্টর বলে ওভাবে করো। সো পুরোটাই আসলে একটা উপস্থিত বুদ্ধির মতো আমার কাছে মনে হয় অ্যাক্টিং জিনিসটা। ওকে, আর তুমি তো প্রচুর হলিউড মুভি দেখো, এটা আমার মনে আছে। কোনো একটা নতুন মুভি বা সিরিজ আসলে তুমি সেটা দেখতে বসে যাও বা অ্যাজ সুন অ্যাজ পসিবল দেখে ফেলার ট্রাই করো। চেষ্টা করা হয়, এখন দেখা এখন তো হয় না, হ্যাঁ, বাট যতদিন স্টুডেন্ট লাইফে ছিল ততদিন আমি শুনতাম, যখন আমাদেরও দেখা হতো তখন আড্ডা টাড্ডা হতো, শুনতাম। সো থাকে না যে হলিউডের এমন একটা ক্যারেক্টার যেটা করতে পারলে তোমার খুব ভালো লাগতো। আমার যেমন ব্ল্যাক সোয়ানের ক্যারেক্টারটা, আই উইশ আই কুড প্লে দ্যাট রোল। বিউটিফুল, নাতালিয়া পোর্টম্যান অনেক অনেক সুন্দর জোস অভিনয় করেছেন উনি, এবং উনি অস্কারও পেয়েছিলেন। অবশ্যই। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আই উইশ আমি যদি কখনো এটা বাংলাতে যদি কেউ লেখে সেম কনসেপ্টটার থেকে, আই উড লাভ টু প্লে ইট ইন মাই ওন ওয়ে। সো তোমারও নিশ্চয়ই এরকম থাকে না, দেখলে তো মনে হয় যে আই উইশ আমি থাকলে এরকম প্লে করতে পারতাম। সেটা হলিউড হতে পারে, বলিউড, বাংলাদেশে নিব। অনেক সিনেমা আছে। হলিউডেরটা থেকে আমি একটু জানতে চাই, যেহেতু আমি জানি যে এটা আসলে কখনোই হবে না আমাদের, সো বেটার অ্যাট লিস্ট ওটা নিয়ে একটু ডিসকাশন করে সো মনটাকে হালকা হলিউডে করি। যদি কয়েকটা সিনেমা বলি এর মধ্যে একটা থাকতে পারে টাইটানিক। যে টাইটানিকের ক্যারেক্টার, হ্যাঁ, লিওনার্দো ডিক্যাপ্রিওর ওই ক্যারেক্টারটা, তারপর হচ্ছে ফাইট ক্লাবে ব্র্যাড পিটের যে ক্যারেক্টারটা, যে ও পুরো মুভিতে ব্র্যাড পিট কিন্তু নাই যদি তুমি পুরো মুভি দেখো, কিন্তু সে আছে আরেকটা মানুষের মধ্যে। তারপর অবভিয়াসলি জোকার ক্যারেক্টারটা বা কোনো সুপার হিরো ক্যারেক্টার, সো এগুলো আসলে দেখলে মনে হয় যে করতে পারলে খুব ভালো লাগতো। ছোটবেলায় জেমস বন্ড ক্যারেক্টার আমার খুব ভালো লাগতো। ও নাইস। আমার কাছে এখনো মনে হয় যে যদি অ্যাকচুয়ালি ওরা যদি সাবকন্টিনেন্ট হিসাব করে যদি জেমস বন্ড, তাহলে যদি কোনোদিন আমি কাস্টিং পাই, সো একটু হোপ আছে। হ্যাঁ, যেমন স্পাই ইউনিভার্স তো অলরেডি শুরু করে দিলেন শিহাব শাহিন ভাইয়া। সো এরকম একটা স্পাই ইউনিভার্স যেটা বাংলাদেশের কনসেপ্টে বানানো হচ্ছে, সেটার কোন একটা ক্যারেক্টার তুমি হতে পারলে হয়তোবা তুমি জেমস বন্ডের থেকে ইন্সপায়ার কিছু না কিছু নিয়ে হয়তোবা করতা। ও ওয়াও, নাইস। হ্যাঁ, এটা আসলে মানে করতে পারলে নিজের কাছেই ভালো লাগতো, ওইটাই অ্যাচিভমেন্ট যে করতে পারছি। রাইট। আচ্ছা, এই যে একজন তো প্রশ্ন করলো যে তোমার ফেভারিট কুইজিন কি, সো আমি একটু নাওভির ফেভারিট কি কি সেটা যদি একটু জানতে চাই। ফেভারিট হবি অ্যান্ড ফেভারিট ঘোরার প্লেস। হবি এখন আসলে কারেন্টলি হবি কোনো কিছু ওরকম হবি নাই, কারণ ওই সময়টাও আমরা যেহেতু মোটামুটি একটা রেসের মধ্যেই থাকি, সো ওরকম হবির সুযোগ হয় না এখন। 2024 সাল পর্যন্ত হবি তাহলে কি ছিল, যেহেতু 25 সালে ব্যস্ততা বেড়ে গেছে? তো 2024 সাল পর্যন্ত হবি ছিল মুভি দেখা, বই পড়া, খাওয়া দাওয়া করা, ঘোরাঘুরি করা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা। আড্ডা অনেক ইম্পর্টেন্ট আমার লাইফে একটা, বিকজ ওইটা আমার কাছে মনে হয় যে আমি একটু রিলিফ হই সবকিছু থেকে। সো এইগুলোই করতাম। এখন সময় হয় না ওরকম, ফ্যামিলিকেও ওরকম টাইম দেওয়ার সুযোগ থাকে না। সকালবেলা বাসা থেকে বের হয়ে যাই, রাতে যখন বাসা এসে তখন সবাই ঘুমাচ্ছে। সো মাঝে মাঝে খারাপ লাগে যে কারোর সাথে দেখা হচ্ছে না, অনেক ফ্যামিলি ইভেন্ট মিস করি, অনেক প্রোগ্রাম মিস করি, কিন্তু পরে মনে হচ্ছে ঠিক আছে যাই করছি তো নিজের জন্যই করছি, সো সমস্যা নেই। আর ঘোরাঘুরির জায়গা? ঘোরাঘুরির জায়গা বাংলাদেশে কক্সবাজার, আর যদি বাইরে বলি তাহলে থাইল্যান্ড। গত বছর তো তুমি খুব লাকিলি দুইটা দেশ ঘোরার সুযোগ পেয়েছো, তাও কাজের থ্রুতে। ওয়াও। আচ্ছা, এইটাতে তখন ফ্রেন্ডরা কিছু বলে না যে আরে দোস্ত কিরে তুই দেখি এরকম এত ঘুরে বেড়াস, কাজ টাজ নিয়ে এত ঘুরে বেড়াস, জেলাস ফিল করে না ওরা? হ্যাঁ, ওরা ফার্স্টে বলে তুই তো ঘুরতে গেলি, কেমন ঘুরে? আমি শুটিং করতে গেছি। তখন ওরা আরো বেশি জেলাস হয়ে যায় যে কাজ করতে গেছিস আবার ঘুরলিও। হ্যাঁ, এখন কি করবো, কপালে ছিল। আমি যেমন এটা আমার ক্ষেত্রে বলতাম যে আই ওয়ার্ক অ্যান্ড আর্ন টুগেদার। ইয়া এক্স্যাক্টলি, আমি সেম কথা বলি যে আমি আসলে ফ্রিতে বিদেশ যাই না, সরি। আমার মনে আছে আমার 2019-এ যখন ফার্স্ট আমি গভর্নমেন্ট ট্যুরে যাই, তখন আমি আমাদের যে শিমুল চন্দ্র ভাই আছে ফেস কার্ডে, ওনাকে আমি বলছিলাম যে ভাইয়া আমি তো এরকম নাচের জন্য একটা বিদেশ সফরে গিয়েছি যেখানে সরকার থেকে আমাদেরকে পে করা হয়, এবং আমার শপিং এর পুরো খরচ, আমি খুব প্রাউডলি বলি আমার শপিং এর পুরো খরচ তো সরকার দিয়েছে, কারণ আমার সম্মানিটা আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট ছিল, আমি যেহেতু টার্কি, সো ডেফিনেটলি খরচটা টার্কি গেলা যখন বেশি ছিল। সো আমি না এটাকে খুব এনজয় করি যে সবাই নিজের পকেটে টাকা খরচ করে যায় আর আমি সরকারি ট্যুর বা প্রোডাকশনের খরচে যাচ্ছি। আর্টিস্ট হিসেবে আই থিংক এটাই সবচেয়ে বেশি মজার জিনিস যে আমরা আসলে এমন একটা লাইফ লিড করতে পারি যেটা আসলে নরমাল মানুষ বুঝতেও পারবে না যে কি, বা ধারণা করতে পারবে না, কারণ আমরা এত কিছুর উপর দিয়ে যাই, এত এক্সপিরিয়েন্স পাই, এত ধরনের মানুষের সাথে দেখা করার একটা সুযোগ পাই, যেটা আসলে ব্লেসিং। কারণ আমরা আর্টিস্টরা তো আসলে ক্যারেক্টার প্লে করি, সো ক্যারেক্টারগুলো তো আশেপাশে দূরে দেখি, সেই যে এত মানুষের সাথে দেখা হয়, এত জায়গায় ঘোরা হয়, এত এক্সপিরিয়েন্স পাওয়া যায়, এইটাই আমার কাছে মনে হয় যে আর্টিস্ট হিসেবে সবচেয়ে বড় প্রাপ্তি।
রাইট। এই যে অনেক ক্যারেক্টার বা অনেক মানুষের কথা বলে সেখান থেকে মনে পড়লো যে যখন ক্যারিয়ারের শুরুর দিকে আমরা থাকি তখন এই যে সবাই ভালোবাসা দিচ্ছেন, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছেন, আমজনতার কথা বলছি। একটা পর্যায়ে পৌঁছে যাওয়ার পর ছেলেরা আসলে কতটা এটা ফেস করে আমি জানি না আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, বাট আমরা মেয়েরা অনেক ফেস করি এটা। দেখা যায় যে হঠাৎ করে তাকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করা হচ্ছে, এমন কিছু বলা হচ্ছে যেটা আসলে এতদিন তাকে বলা হয় নাই। সো নিশ্চয়ই তোমার যেহেতু কলিগদের মধ্যে অনেকেই মেয়ে আছেন যারা সমসাময়িক, যারা তোমার থেকে একটু সিনিয়র বা জুনিয়র, তাদেরকে তো তুমি এগুলো ফেস করতে দেখেছো। মেন্টাল হেলথ এটা নিয়ে আমরা অনেকবার কাজও করেছি কমার্শিয়ালসে। সো তুমি আসলে মেন্টাল হেলথ একটা একজন পারফর্মারের, একজন আর্টিস্টের মেন্টাল হেলথ কন্ডিশন কতটা ভালো থাকা জরুরি এবং সেটাতে আমাদের দর্শকরা আমাদেরকে কতখানি হেল্প করতে পারে বলে তুমি মনে করো? আই থিঙ্ক আর্টিস্টদের মেন্টাল হেলথটাই সবচেয়ে বড় প্রায়োরিটি থাকা উচিত। কারণ অ্যাক্টিংটা তো আসলে আমরা ব্রেন থেকে করতেছি। ব্রেন আমাদেরকে বলতেছে যে আয়শাকে এখন এই ডায়লগটা দাও, আয়শা রাগ করে চলে যাবে, এরপর তুমি তাকায় থাকবে। সো এটা তো আসলে লেখা আছে স্ক্রিপ্টে, কিন্তু আমি তো আমার ওই ইনপুটগুলো দিচ্ছি। সো যদি আমি আসলে মেন্টাল হেলথে বা আমি যদি ডিপ্রেস থাকি বা আমার অ্যাংজাইটি থাকে বা কোনো কিছু থাকে, সো ওইটা তো ইভেনচুয়ালি আমাকে এফেক্ট করবে কাজে। সো আমার সবসময় প্রায়োরিটি ছিল যে আসলে আমার নিজের মেন্টাল হেলথ, আমার মাথা ঠান্ডা রাখতে হবে, যে অন্য কোনো কিছু যেন আমাকে এফেক্ট না করে। বাইরে থেকে তো আসলে অনেক এক্সপোজার আসবে, কারণ দিন শেষে যেহেতু আমরা নিজেদেরকে ওরকম একটা পজিশনে নিয়ে এসে যে মানুষ আমাদের নিয়ে কথা বলবে, কাজ আমরা শোবিজে কাজ করছি। এখন কাজ করছি, মানুষ কেন খারাপ বলছে ভালো বলছে এটা তো আমরা বলতে পারবো না, কাজ আমরা জানতাম যে জিনিসটা তো এরকমই, রাইট। মানুষ কথা বলবে, ভালো বলবে, খারাপ বলবে। সো ওইটা আসলে যেটা আমি তোমাকে তখন বলছিলাম যে তুমি আসলে কতটুকু নিবা, ওইটা দ্যাটস টোটালি আপ টু ইউ, যে তুমি আসলে কতটুকু পজিটিভিটি নিজের ভিতর নিবা। যদি তুমি নাও নিতে চাও কোনো পজিটিভিটি, ইটস ফাইন, যদি তোমার মধ্যে ওই পজিটিভিটি অলরেডি থেকে থাকে। সো ওইটা মেন্টাল হেলথ অনেক ইম্পর্টেন্ট সবার জন্য, এবং আমি ওইটাই সবসময় প্রমোট করার চেষ্টা করি যে মানে আসলে ঠিকঠাক, মানে এটা খুব দরকার, কাজ না হলে আসলে কোনো কাজে প্রপারলি ফোকাস করা পসিবল না। এবং ওরকম প্রবলেমে ডিল করতে থাকলে আসলে অনেক সময় নিজের কাছের মানুষকেও বা একদম ক্লোজ মানুষকেও বোঝানো যায় না যে তুমি কি ফিল করছো। রাইট। সো আমার কাছে মনে হয় যে এগুলো মানুষের একটু সেন্সিটিভভাবে ডিল করা উচিত। এবং তুমি যেটা বললা যে দর্শকরা কি করতে পারে, এখন দর্শকরা তো আসলে আর্টিস্টদেরকে এত পার্সোনাল লেভেল থেকে চিনে না, এবং ওইটা আমরা এক্সপেক্টও করতে পারবো না যে একটা দর্শক তোমাকে অনেক ভালো মতো চিনবে। সো তারা আসলে ভালো খারাপ বলতেই পারে, তারা দর্শক, তাদের ওই রাইট আছে আমাকে নিয়ে যা তা বলার বা ভালো বলার খারাপ বলার। সো ওইটা আসলে আমাকে কতটুকু এফেক্ট করবে বা আর্টিস্ট হিসেবে তোমাকে কতটুকু এফেক্ট করবে, এটা তো তোমার কন্ট্রোলে আছে। সো তুমি যদি তোমার নিজের বাউন্ডারিটা ক্রিয়েট করতে পারো, ওই নিজের ব্লকিংটা দিতে পারো যে এতটুকু পর্যন্ত আমি নিব, এর বাইরে নিব না, বললে বলছে কোনো সমস্যা নেই, আইল টেক দ্যাট হ্যাপিলি। সো তখন আসলে ইজি হয়ে যায়। বাট আমি জানি আমরা ছেলেরা এত বেশি এগুলো ফেস করি না, কিন্তু মেয়েদের রেগুলার এগুলো ফেস করতে হয়, সাইবার বুলিং বা যাই হয়। সো এগুলো আসলে আসলে এখন আমি ছেলে হিসেবে হয়তো বলা অনেক সহজ যে হ্যাঁ এগুলো নিও না, কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন এরকম করে। বাট যতটুকু পসিবল আসলে এই জিনিসগুলোর থেকে দূরে থাকা, মানে নিজের মেন্টালি আসলে ব্লক করে দেওয়া উচিত এই জিনিসগুলো। আই ডু অ্যাগ্রি উইথ ইট। আবার আমি আমার মেল কো আর্টিস্টদেরকে একটা জিনিস খুব ফেস করতে দেখেছি, এবং এটা মেল ফিমেল বোথ অ্যাকচুয়ালি, বাট মেলদেরকে আমার মনে হয় আমি একটু কম্পারেটিভলি বেশি দেখেছি। সেটা হচ্ছে আমরা যখন একটা ক্যারেক্টার নিয়ে পড়াশোনা করি, একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য, তখন কিন্তু দেখা যায় যে সেই ক্যারেক্টারটার গভীরে আমাদেরকে প্রবেশ করতে হয়, যে ঠিক আছে ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি তো আছে, যা ব্যাক স্টোরিটা আমাদের তৈরি করতেই হচ্ছে, কারণ যেন আমাকে পর্দায় দেখে মানুষ বিলিভ করে, বিলিভেবল হয় ক্যারেক্টার। এখন কথা হচ্ছে এই বিলিভেবল করার চক্করে অনেক সময় দেখা যায় যে দর্শক একটা পর্যায়ে ক্যারেক্টারটার থেকে মানুষটাকে ঘৃণা করা শুরু করে। এটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে না, এটা আমাদের আশেপাশের দেশগুলোতেও আছে। এবং এই জিনিসটা আমার কাছেও ভালো লাগে একটা টাইম পর্যন্ত, যে ও তার মানে আমাকে বাস্তব মানে খুব বিলিভেবল লেগেছে, অনেক ভালো অ্যাক্টিং করেছি যে সে এটা থেকে বেরিয়ে হতে পারছে না। কিন্তু একই সাথে কিন্তু এটা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্টও ফেলছে দেখা যাচ্ছে। যেমন আমি যদি তারপর কোনো একটা চরিত্রে করি, আমাকে সেটাখানে আর নিতে পারছে না, এই জন্য দেখা যায় অনেকে চুজই করে যে না আমি এখন থেকে খলনায়ককে আমি প্লে করবো, নায়ক প্লে করবো না, বা নায়ক করলে খলনায়ক করবো না এরকম। এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবো? যদিও আমি জানি কোয়েশ্চেনটা অনেক ভারী হয়ে গেছে তোমার এক্সপিরিয়েন্সের অনুযায়ী, কিন্তু তোমার তো আসলে সেই সুযোগটা হয়েছে সিনিয়র অনেকদের সাথে বসে কথা বলার, নির্মাতাদের সাথে বসে আড্ডা দেওয়ার, নিশ্চয়ই তুমিও শুনেছো, তোমার একটা পার্সপেক্টিভ দাঁড়িয়েছে, সেই পার্সপেক্টিভটাই আমি জানতে চাই। মানে পার্সপেক্টিভটা হচ্ছে যে এরকম ক্যারেক্টার মানুষ যদি এভাবে সিরিয়াসলি পার্সোনালি নিয়ে নেয়, তখন আসলে কি
করা মানে উচিত। হ্যাঁ, সালমি নাওভি সে কি করতো, সে যদি এরকম হতো যে সে অ্যান্টি হিরোর ক্ষেত্রে খুব পপুলারিটি পেয়ে গেছে, যে দর্শক তাকে আর নিতে পারছে না, তখন সে সুইচিংটা তাহলে কিভাবে করতো? তখন ওরকম আসলে গল্পের উপর ডিপেন্ড করে, আসলে কখন কোন গল্প উপর থেকে আচ্ছা, আমি নাজিল একটু হবে। ইজি করে দিই। হ্যাঁ, যেমন আমাদের 90s এর আমরা সবাই বলিউড ফ্রিক, ম্যাডি ক্যারেক্টারটা আমাদের সবার পছন্দের, হোয়েদার ইটস আ গার্ল অর বয়, আমরা সবাই ম্যাডি ক্যারেক্টারটা পছন্দ করি। সো ম্যাডি নিজেও কিন্তু, মানে আর মাধবন নিজেও কিন্তু এই ম্যাডি ক্যারেক্টার থেকে দীর্ঘ সময় বের হতে পারেন নাই, কারণ মানুষ তাকে ম্যাডি ক্যারেক্টারে এত বেশি অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওটার বাইরে বের হয়ে একটা শয়তান ক্যারেক্টার করা এত বছর পর, ইট হ্যাড আ লং জার্নি। তাকে পুরো কাজ থেকে ব্রেক নিতে হয়েছে নানা কারণে, তার অ্যাক্টিং প্যাটার্ন চেঞ্জ করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। সো তুমিও কি তোমার জায়গায় থাকলে আর মাধবনের মতন একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে, অর সামথিং এলস তুমি অ্যাপ্লাই করতে? আসলে আমি অ্যাপ্লাই করতাম তখন আমি কোন সিচুয়েশনে থাকতাম এবং ওই সিচুয়েশনের উপর বেস করে আমি আসলে অ্যাকশনটা নিতাম। এখন পর্যন্ত আমি ওরকম ফেস করিনি, তো ওরকম যখন ফেস করব তখন হয়তো ওরকম কোনো অ্যাকশন নিব যে আচ্ছা ঠিক আছে দর্শক আমাকে এভাবে নিচ্ছে। সো আসলে দর্শককে তো সবসময় সারপ্রাইজ দিতে হবে কিছু না কিছু দিয়ে। এখন খলনায়ক ভালো লাগছে, খলনায়কও যদি করতে থাকি তো ওইটাই ভালো লাগবে। সো আসলে আমরা সবসময়, আমার কাছে মনে হয় যে একটা কমফর্ট জোনে থাকতে পছন্দ করি সবাই, মানুষ বা আর্টিস্টরা, যে এটা দর্শক খাচ্ছে বা এটা দর্শক গ্রহণ করছে তাই এটাই করতে থাকি। বা না, রিস্কটা নিতে চাই হ্যাঁ, না, যদি রিস্কটা নিয়ে নিই তখন যদি বলে যে না ওইটাই ভালো ছিল, বাট ওইটাই আসলে ওই রিস্কটাই নেওয়া উচিত। এবং যারা নিতে পারে তারা তাদের মতো করে, যারা নেয় না তাদেরও ওটা তাদের ব্যক্তিগত বিষয়। বাট আমার কাছে মনে হয় যে একটু মাঝে মাঝে রিস্ক নিলে ভালো, কারণ আমি আসলে একই টাইপের ক্যারেক্টার মাঝে মাঝে করতে গেলে নিজে একটু বোর হয়ে যাই। একঘেয়েমি লাগে, রাইট। ওয়েল, আমরা এই বিষয়ে আরও আড্ডা দিব, তবে তার আগে আরেকটি ভিডিও কল নিতে চাই। আমার খুবই ভালো লাগছে, আজকে অনেক অনেক ভিডিও কল পাচ্ছি। হাই। হাই, হ্যালো। হ্যালো, খুব সুন্দর করে সেজেছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? Hi, Novi. Hello. I am Naima, Miss Earth Bangladesh 2021, host, an actress, বলা যায়। I am a friend of Novi, so কয়েকদিন আগে আমি Noviর ইন্টারভিউ নিয়েছি। ও, ওকে। Oh, If you remember me, yeah. sir. কি অবস্থা? গ্রেট গ্রেট গ্রেট, তুমি কেমন আছো? ওর সাথে কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ, অনেক আড্ডা হলো। ও, নাইস। And also, Aisha আপুকে আমি বলতে চাই, I'm a big fan. I love your acting. I love your energy on screen. Mashallah, you are so good. থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। নাইমা, আপনাকে ভীষণ মিষ্টি লাগছে। আপনি কি কোনো শোতে আছেন এই মুহূর্তে? আমি এখন শোতে নেই, আমি মাত্র ডিনারটা শেষ করে একটু লিপ গ্লস লাগিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। ও, হাউ সুইট। আচ্ছা, আমাদের এখানে রাত, আপনার ওখানে কি দিন মনে হচ্ছে আমার কাছে, এরকম কিছু। আপনি কোথায় আছেন? আমি বাসায়। বাসাতে? ও আচ্ছা, ওয়েল। ডে লাইট করা। না না, নাইস। It's a very warm kind of lighting. So, thank- মানে খুব ওয়ার্ম লাইটিং পছন্দ। ও, গ্রেট গ্রেট। না, এটার জন্য আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আচ্ছা উনি কি দেশের বাইরে, এই জন্য আমি কোয়েশ্চেনটা করলাম। নো অফেন্স। ওকে, ওয়েল। তারপর কেমন চলছে আপনাদের রাতের আড্ডা? যুক্ত হতে পেরে খুব ভালো লাগলো। আমাদেরও ভীষণ ভালো লাগলো যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং এই মধ্যরাতে, এখনো তো শীত যায়নি, তারপর আপনি ভীষণ মিষ্টি করে সেজে গুজে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। নাভিও বলছিল, প্রশংসা করছিল যে আপনার সাথে কয়েকদিন আগেই তার পরিচয় হয়েছে, অ্যান্ড ইউ বোথ হ্যাভ আ ভেরি নাইস আড্ডা। হোপ উই মিট, এবং খুব সুন্দর করে আমার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। I would love to meet you, Aisha. And Navi, কি অবস্থা? নেক্সট কি কি চলছে, কি হচ্ছে, কি কোথায় দেখতে পাচ্ছি আমরা তোমাকে আবার? দেখতে পারবা, অনেক জায়গায় দেখতে পারবা। নীল রেইনকোট Yeah, promote করে দাও, হ্যাঁ। নীল রেইনকোট এবং ভ্যালেন্টাইন্স এবং ঈদে অনেক কাজ আসবে। Wow. সো হোপফুলি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, হ্যাভ ফান এন্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমার তোমাদের সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগলো। And আমাদেরও ভীষণ ভালো it লেগেছে। was- থ্যাঙ্কস আ লট। It was a pleasure speaking to you, Aisha. Same কখনো here, আমার same সাথে here. দেখা হয়নি, but I've seen you on screen. I've seen your আমি acting. অবশ্যই অপেক্ষায় থাকবো যেন আমাদের খুব দ্রুত দেখা হয়ে যায়।
ইনশাল্লাহ। খুব ভালো লাগলো যে দুজন দুর্দান্ত অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস দুজনের মধ্যে আড্ডা জমছে, ভালো লাগছে দেখে। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ। আশা করি একদম শেষ পর্যন্ত আপনি থাকবেন আমাদের সঙ্গে। ইনশাল্লাহ। ওকে। ভালো একটা পয়েন্ট বলছে যে দুইজন নরমালি কিন্তু অ্যাঙ্কাররা আর্টিস্টদেরই আনে, তো তুমি এত বড় একটা নায়িকা, কেমন লাগছে তোমার আমার ইন্টারভিউতে? প্রথম কথা আমি নায়িকা না, কারণ নায়িকা ওয়ার্ডটা তুমি নিজেও জানো যে কিভাবে সবাই ইউজ করে, সো এটা আমি কিন্তু এটা আসলে- কেন খারাপ লাগে? আমার খারাপ লাগে কারণ যে টোনটা ইউজ করে সেই টোনটা আমাকে একটু বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। মাঝে মাঝে আমি লজ্জাও পাই, আবার বেশিরভাগ সময় আসলে অপ্রস্তুত হয়ে যাই। আমাকে পারফর্মার বলে অ্যাড্রেস করলে আমার সব থেকে ভালো লাগে, যেহেতু আমার শুরুটা হয়েছিল নাচ, তারপর উপস্থাপনা ঢুকলাম, মাঝে কিছু সময় খবর পড়তাম, ছোটদের মুক্ত খবর, তারপর এখন অভিনয় করছি, হয়তো বা আরও কয়েক বছর পর যে আমার এটাও সুইচ হবে। সো পারফর্মার বললে না আমার খুব ভালো লাগে। কিন্তু সেটে যখন নায়িকা বলে তখন কেমন লাগে? অনেক, মানে আমি তখন মাঝে মাঝে বলি যে টিমগুলোর সাথে খুব আন্তরিকতা হয়ে গেছে, তাদেরকে বলি যে ভাইয়া প্লিজ কল মি আয়েশা আর তাহিয়া। কিন্তু ওই ফিল বা কমফর্টটা তো মজা লাগে, যে ওই ট্রিটমেন্টটা যে দিচ্ছে তোমাকে নায়িকা হিসেবে। না, কারণ এই ট্রিটমেন্টটা না ওনারা সবাইকে করছে, ওয়েদার ইটস মাই সিনিয়র কোনো আপু বা ভাইয়া, আঙ্কেল অর আন্টি, ওনাদের সবাইকে কিন্তু সেম ট্রিটমেন্টটাই দিচ্ছে। এমন না যে আমি কোনো স্পেশাল ট্রিটমেন্ট নিচ্ছি। আমাকে যখন এসে বলেও স্পেশাল কোনো ট্রিটমেন্টের কথা, আমি না পারি না। একটা খালি স্পেশাল ট্রিটমেন্ট আমি নিজের থেকে নিয়ে নেই যে ভাইয়া আমার এই খাবারটা লাগবে, খাবারের ব্যাপারে আমি একটু চুজি। সেম। আচ্ছা, আমরা আরো কিছু দর্শকের কমেন্টস পড়ে নেই। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে একজন দর্শক লিখে পাঠিয়েছেন, হোসেন। তিনি লিখেছেন, মিস্টার সাদ সালমি নাওভি বেশ সুন্দর করে হাসেন তো আপনি, মাশাল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তানবিন লিখেছেন, আয়েশা ও সাদ দুজনকে খুবই সুন্দর লাগছে, রাতের আড্ডায় সবসময় দেখতে ভালো ভালো লাগে। ওয়াও, কিন্তু সবসময় তো সাদকে পাবো না, এটাই হচ্ছে প্রবলেম। মিলি লিখেছেন, আমি মিলি ক্লাস 10-এ পড়ি, মায়ের ফোন দিয়ে আজকে রাতের আড্ডা দেখছি। ও বাবা, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার সাদ ভাইয়ার অভিনয় খুবই ভালো লাগে, শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এত কষ্ট করে মার ফোন জাস্ট ধরা খেও না। আমরা তো মায়ের ফোন দিয়ে আসলে অন্য কাহিনী করতাম, ও তো তাও ভালো কাজ করছে। ওকে, জীবন লিখেছেন, খাইরুল গোলাপের সুবাস নাটকে সাদ ভাইয়ার অভিনয় গোলাপের মতো সুন্দর সুবাস ছড়িয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নাইস। তোমার নাটকের নামগুলো কিন্তু সুন্দর ছিল বলতেই হয়, মানে যে কয়টা প্রকাশ পেয়েছে এবং অপ্রকাশিত, যেমন নীল রেনকোট, রুবেল আনুশ ভাইয়ের নামটা দারুণ লেগেছে আমার কাছে। অন্তর লিখেছেন, সাদ ভাইয়া সানগ্লাস নাটকটা আমাদের এশিয়ান ইউনিভার্সিটিতে শুট করা দেখে বেশ ভালো লেগেছে, সাথে আপনার অভিনয় প্রশংসনীয় ছিল। থ্যাংক ইউ সো মাচ। ও, একই সাথে আমাদের মারিয়াম শান্তকেও ভীষণ মিষ্টি লেগেছে। ওয়েল, এই যে দর্শকরা এত সুন্দর সুন্দর কমেন্ট দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, কিন্তু আমরা এটাও বলছিলাম যে হঠাৎ করে দর্শকরা যখন এমন কিছু বলেন সেটাতে একটু খারাপ লাগাও কাজ করে। আমার যেমন হয় কি, মাঝে মাঝে না মনটা খারাপ হয়ে যায়, এবং সেটা শুধু দর্শক না, যাদেরকে আমি আপন ভাবি তারা কিছু বললে এটা খুব, মানে থাকে না যে একদম আমার কাছে এখনও এসে মনে হয়, এখন যাই না, এখন একটু কম বোধ হয়, গত বছর পর্যন্ত মনে হতো যে আমার পৃথিবীটা একটু হলেও নড়ে গেছে, একটু হলেও আই এম ফিলিং আনসেফ। তোমার কি কখনো এরকম মনে হয়েছে না অফি, যে যাকে তুমি বড় ভাইয়ের মতন করে দেখো এতগুলো বছর, এবং তোমার সাকসেসের পুরো জার্নিটাতে উনি ছিলেন, হঠাৎ করে এই পর্যায়ে এসে, শুধু বড় ভাই না, সে হতে পারে তোমার সমসাময়িক কোনো অভিনেতা, কেউ হয়তো এমন কিছু একটা বলেছে যেটা তোমার কাছে একদম থাকে না যে শকিং ছিল, যে ও এটা বলতে পারলো, ও আমাকে ওর কম্পিটিটর মনে করে, কম্পিটিটর এটা তো খুবই সিম্পল একটা ওয়ার্ড এখন, ও আমাকে এই দৃষ্টিতে দেখে, এরকম কি হয়েছে কখনো? হ্যাঁ, এরকম তো অনেক, মানে হয়, মানে কাছের মানুষরা অনেক কিছু হয়তো বলে ফেলে, ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি। আর যেটা তুমি বলছিলে যে আমরা আর্টিস্টরা অনেক সেনসিটিভ, সো আমরা অনেক কিছু গায়ে লাগে না, কিন্তু অনেক ছোট একটা জিনিসে হয়তো কষ্ট পেয়ে যাই। সো আমি যেটা করেছি হয়তো একটু খারাপ লাগে, বাট ওইটা আমি অ্যাবজর্ভ করে নিই, আমি ওইটা বেশি দিন নিজের মধ্যে রাখি না, বিকজ যে জিনিসটা আমাকে আসলে কষ্ট দিবে ওইটা আমার নিজের ভিতরে রেখে লাভ নেই। সো ইটস বেটার টু মুভ অন। একদমই তাই, একদমই তাই। এবার একটু একদমই, যেহেতু আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, একটু এখন কি নিয়ে ব্যস্ত সেটা নিয়ে জানতে চাই, লাইফে কি চলছে? এখন আপাতত যেহেতু আমরা ভ্যালেন্টাইন্স এবং ঈদ সবকিছু মিলিয়ে একটা অবস্থাতে আছি, সো এখন ওই ঈদ ভ্যালেন্টাইনের প্রজেক্টগুলোই শুট চলছে।
সো ওগুলাই শুটিং চলতে থাকবে আপাতত ঈদ পর্যন্ত, এই আর কি। আর সামনে এখন ইমিডিয়েট সামনে 3 এবং 4 তারিখে একটা শুট আছে আমার সাথে প্লিজ ও, এটা একটু বলে দাও। হ্যাঁ এবং এই চ্যানেলের জন্য, এই এনটিভির চ্যানেলের জন্য। জন্য। সো এটা অনেক মজার একটা কোইন্সিডেন্স যে তুমিও এই টাইমে এই শোতে অনবোর্ড হয়েছো, আই থিংক আমি তোমার সেকেন্ড গেস্ট। সেকেন্ড গেস্ট, রাইট। সো মজার জিনিসটা, সো এই কাজগুলো নিয়ে ব্যস্ত আছি, এগুলোতেই ফোকাস করছি হোপফুলি, এবং অনেকগুলো কাজ করা আছে যেগুলো ঈদে রিলিজ হবে। এমন কোনো স্পেসিফিক কাজ কি আছে মানে যেটা করলে তুমি এবং সেটা নিয়ে তুমি হাইলি হোপফুল? একটা কাজ এরকম আছে, আমরা কি একটু কাজটার ব্যাপারে শুনতে পারি, তাহলে দর্শকও ওই কাজটা আমি একটু জাস্ট বেশি বেশি দেখবে। ডিরেক্টরের নাম বলতে পারবো, ভিকি জায়েদ ভাইয়ের একটা ও প্রজেক্ট আছে। ওয়াও, ওকে। সো ওইটা অনেক ইন্টারেস্টিং একটা প্রজেক্ট, তো ওটা এখন হ্যাঁ বলার নাম এটা নেই। আসলে ডেফিনেটলি, এইজন্য আমি তোমাকে জাস্ট নামটা বললাম যে কিউরিওসিটির জায়গা থেকে, হ্যাঁ যে নামটা বলার পরে বুঝে হ্যাঁ, গেছি কোন প্রজেক্টটা নিয়ে হ্যাঁ। বলছে, এন্ড ডেফিনেটলি আমারও মনে হয়েছে একটু ভিন্ন ধারার একটু কাজ ভিন্ন যেহেতু ধরনের কাজ, দর্শকও পছন্দ এবং ওনার সাথে করবে। কাজ করার একটা মানে এটা তো একটা ড্রিম ছিল ড্রিম আসলে, ছিল, right? সেই ড্রিমটা ফুলফিল হয়ে গেল। ওটা হয়ে গেল। বাকেট লিস্ট গুলো যখন ফুলফিল হতে থাকে তখন কেমন অনেক লাগে? মজা লাগে, অনেক মজা লাগে। এরকম যত ডিরেক্টর বা আর্টিস্টদের সাথে, স্পেশালি এটা আমার হয় ডিরেক্টরদের সাথে তো হয়, আর্টিস্টদের সাথে বেশি হয়, যে যখন শুনি যে এই আর্টিস্ট, আমি কি উনি আজকে আসবে, সো সেটে আসে, একই মেকআপ রুম শেয়ার করে, সো এইটা অনেক আমার কাছে অনেক মজা লাগে যে এত বড় বড় মানুষদেরকে। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন করি, এটাতে হয়তো বা অনেকে অফেন্ডেড ফিল করবেন। ধরো একজন আর্টিস্টকে নিয়ে তো আমাদের একটা পারসেপশন থাকে যে উনি এরকম হবে, যখন তুমি দেখো যে তোমার পারসেপশনের সাথে মিলছে না, এই যে মাত্রই বললে যে তুমি এক্সাইটেড থাকো, যখন দেখো যে পারসেপশন মিলছে না, ব্যক্তি মানুষটাকে আসলে তুমি কোনো মতেই অ্যাকসেপ্ট করে নিতে পারছো না, তখন কি হয় মনের অনুভূতি? সিম্পল, মেকআপ রুমে বেশি যাই না তখন। মানে আমি রিটাচও তখন সেটে নিয়ে নিই, যে থাক উনি থাকুক ওনার মতো, আমি আমার মতো আছি, আমি আমার মতো একটা স্পেস ক্রিয়েট করে নিচ্ছি। ও নাইস, এটা আমার শিখতে হবে। আমি এটা রেগুলার করি মেকআপ রুমে, অনেক সিনিয়র আর্টিস্ট থাকলে আমি নিজেও একটু অকওয়ার্ড থাকি ওনাদের সামনে, সো আমি চেষ্টা করি আসলে একদম কাজ ছাড়া না দিই, তো ওনাদেরকে ওই স্পেসটা আসলে দিয়ে দিই। ও ওয়াও, আচ্ছা এটা আমিও অ্যাপ্লাই করে দেখবো, কারণ মোস্টলি আমার হয় কি আমি যখন সেটে ঢোকার সাথে সাথে আমি ঘুম, সো এটা তোমার অনেক বড় একটা স্কিল, আমরা সবাই জানি এটা। আমার আশেপাশে কি হচ্ছে আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যান্ড আই রিয়েলি ডোন্ট ওয়ান্না নো। আচ্ছা যেহেতু ছেলেদের একটা ক্রাইসিস থাকে ইন্ডাস্ট্রিতে প্রথমে এন্ট্রি নেওয়ার পর, ফিমেল কো আর্টিস্ট পাওয়া যায় না, তুমি নিশ্চয় এই ক্রাইসিসটা ফিল করেছো, সো এমন কোনো সিনিয়র ফিমেল আর্টিস্ট কি আছেন যার সাথে তুমি একটা ক্যারেক্টার করতে পারলে তোমার নিজের খুব ভালো লাগতো, এরকম কোনো আর্টিস্ট কি আছেন? মানে ফিমেল কো আর্টিস্ট, ফিমেল কো আর্টিস্টের মধ্যে যেহেতু জয়াপুর সাথে কাজ করে ফেলছি, সো মেহজাবিন আপুর সাথে কাজ করতে চাই, আর সাফাপুর সাথে কাজ করতে চাই। সাফা পোশাক তো করেছো? না, সাফাপুর সাথে কাজ করা হয়নি, বাট আচ্ছা। একই ইউনিটে ছিলাম আচ্ছা শুটিং। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওনাদের সাথে কাজ করতে চাই আপাতত। আপাতত ওকে গ্রেট। আমরা আরো কিছু দর্শকের কমেন্টস নিয়ে নিই তাহলে, একটু দেখি আমাদেরকে কে কি লিখেছেন। বিপ্লব লিখেছেন, বঙ্গতে দেখা পরিবার পরিকল্পনা নাটকটা খুবই ভালো ছিল, সাদ সালমি খুবই কিউট এবং খুবই সুন্দর গল্প নিয়ে তৈরি একটি নাটক, এই নাটক দেখে আচ্ছা সাদের ভক্ত হয়ে গিয়েছি। ভক্তটা চলে গেছে। আমি হ্যাঁ পড়তে পারছিলাম না, বাট সাদের ভক্ত হয়ে গিয়েছি, কি বলবে তাকে? থ্যাংক ইউ সো মাচ ভক্ত হওয়ার জন্য, আশা করি আমার সামনের কাজগুলো দেখবেন এবং তো ভক্ত থাকবেন। বাহ। রিফাত লিখেছেন, চুপি চুপি নাটকের শেষটাতে এমন দুষ্ট লোক না হলেও পারতেন, বাট অভিনয় ভালো করেছেন সাদ ভাই। দেখছো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সো এরকম হয় যে এটা কেন করলেন না, সো এটার মানে হচ্ছে অডিয়েন্স অনেক কোর লেভেল থেকে ওটা কানেক্ট করে ফেলে। যেমন আমি ছোটবেলায় শুনেছিলাম যে হুমায়ুন আহমেদের একটা নাটকে যে ওটা ফাঁসি হবে কি হবে না ওটার জন্য রাতের বেলা মিছিল, হুমায়ুন ফরিদি ছিলেন ওটা, হুমায়ুন আহমেদের, হ্যাঁ হুমায়ুন আহমেদ, কোথাও কেউ নেই, বাকের ভাই চরিত্রটা কত ডিপার লেভেলে অডিয়েন্স কানেক্ট করলে মানুষ মিছিল করবে যেন ওনার ফাঁসি না হয়। সো এইটা আসলে ইভেন আমি এটাও শুনেছিলাম যে রাইটার ডিরেক্টরদেরকেও একটা পর্যায়ে অ্যাম্বুশের মতো যে না এটা চেঞ্জ করতেই হবে, সো ইভেনচুয়ালি তো ফাঁসি হয় ক্যারেক্টারটাতে। তো আমার কাছে মনে হয় এটা একটা অ্যাচিভমেন্ট আর্টিস্টদের রাইট। এই সময় এসে যেমন আমরা মহানগর সিরিজে হালকা একটু দেখতে পেরেছি আশফাক নিপুণ ভাইয়া ভার্সাস মোশাররফ করিম ভাই, মানে দর্শকের ভালোবাসা যে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে একটা কাজকে, দিস ইজ রিয়েলি আনবিলিভেবল। ওকে আমরা চলে যাচ্ছি পরবর্তী কমেন্টসে। সুমিম লিখেছেন, মায়াবী নাটকটা সাদ ভাইয়ের বেস্ট রোমান্টিক একটা নাটক, অসাধারণ অভিনয় ছিল, এনটিভিকে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ। তোমার তো শুরুর দিকে বেশ কিছু নাটকে এনটিভিতে আসলো, রূপ, তারপর যেটার কথা মাত্র উনি বললেন, সামনেও আরো কিছু পাইপলাইনে আছে। নাইস, এবং আমরা দুজন একসাথে করছি, সো আমাদের শুটিং আমাদের সেট থেকে দুজনের প্রথম এনটিভির কাজ এনটিভির কাজ, হ্যাঁ, এবং শুটিং সেট থেকে প্রচুর প্রচুর ছবি আমরা দর্শক আপনাদের মাঝে পৌঁছে দেব, কোনো সমস্যা নাই তাতে। একদম শেষ দিকে আমরা একটু জানতে চাই যে সাত সালমি নাওভি নিজেকে থ্রু আউট দিস হোল ইয়ার, আমি কখনোই জিজ্ঞাসা করবো না অন্যদের মতন 5 বছর 10 বছর পর কোথাও দেখতে চাও, বেঁচে থাকাটা সবার প্রথমে জরুরি। সো থ্রু আউট দিস হোল ইয়ার তোমার প্ল্যান কি, অথবা আসন্ন 2 ঈদ পর্যন্ত তোমার প্ল্যান কি, তুমি নিজেকে কিভাবে প্লেসমেন্ট করার ভাবনা করছো? আমি নিজের মতো কিছু প্ল্যানিং করছি যে আসলে কি টাইপের গল্প, মানে এক এক টাইপের গল্প করব বা এক টাইপের গল্পই বেশি করব, সো ওই জিনিসগুলো এখনো চিন্তা করছি এবং ওভাবেই কথা বলছি এবং ডিরেক্টরদের সাথে ওভাবে কথা বলছি যে আসলে কোন টাইপের স্ক্রিপ্ট এখন করা উচিত এবং করা উচিত না, বা উচিত অনুচিত বলতে তো আসলে কিছু নাই, যে যেটা আমার জন্য সুইটেবল বা আমি আসলে আমার এতটুকু ক্যাপাবিলিটি দিয়ে ভালো করতে পারবো, সো ওইটাই দেখছি, নাড়াচাড়া দিচ্ছি বিভিন্ন স্ক্রিপ্ট, যদি যেটা ক্লিক করবে ওটা করব। ওকে, নাইস। এতক্ষণ খুব ভালো লাগলো নাওভি তোমার সাথে আড্ডা দিয়ে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। থ্যাংক ইউ সো মাচ। আমার ক্যারিয়ারের শুরু থেকেই আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, এবং সেটা তাণ্ডব হোক বা লিটল মিস কিওস হোক বা এখন যে কাজগুলো করছি, তো আশা করি সামনেও এরকম সাপোর্ট দিবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ নাওভি আমাদের সঙ্গে জয়েন হওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই মধ্যরাত অবধি আমাদের সঙ্গে আড্ডায় থাকবার জন্য। যারা আমাদের সঙ্গে ভিডিও কলে ছিলেন তাদেরকে এক্সট্রা থ্যাঙ্কস যে আপনারা সময় বের করেছেন আপনাদের প্রিয় তারকার সাথে কথা বলবার জন্য। আজকে রাতের আড্ডা এখানেই বিদায় নিচ্ছি। আমি আয়েশা। আগামী সপ্তাহে আগামী শুক্রবার নতুন অতিথিকে সাথে নিয়ে আমি চলে আসবো এনটিভির পর্দায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।